আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব পড়াশোনা করছি কৃষি অনুষদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকে কোন কথাটা নিয়ে একটু আলোচনা করব। আমরা মেইনলি এই লেকচারটা রেখেছি তোমার ভার্সিটি ক এবং ভার্সিটি গুচ্ছ স্ট্যান্ডার্ড হিসেবে। আমরা এখানে বিভিন্ন ভার্সিটিতে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো টাইপ ওয়াইজ আকারে ভাগ করে সেগুলো আমরা সলভ করব এবং হালকা পাতলা থিওরি আলোচনা করব। এটা একদম ভার্সিটি ক এবং ভার্সিটি গুচ্ছ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো আমরা চলে যাই টপিকে। প্রথম টপিক হচ্ছে আমাদের কণিকের প্রকৃতি নির্ণয় সংক্রান্ত। আমাদের কিন্তু বেশ কয়েক ধরনের কণিক আছে। তোমার বৃত্ত আছে, পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে এবং অধিবৃত্ত আছে। তোমরা সবাই জানো বৃত্ত এরকম গোল, আর পরাবৃত্ত এরকম দেখতে, উপবৃত্ত দেখতে এরকম, এবং অধিবৃত্ত দেখতে তোমার এই যে দুই দিকে এরকম, এটা হচ্ছে অধিবৃত্ত। এখন এইগুলা সমীকরণ দেখে আমাদের বলতে হবে যে মানে কোনটা কোন কণিক, কোনটা অধিবৃত্ত বা উপবৃত্ত বা পরাবৃত্ত। তো এই ক্ষেত্রে আমরা বৃত্তের ক্ষেত্রে কিভাবে বুঝতে পারি? বৃত্তের ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, পদ থাকবে না। কোনো সমীকরণে যদি এক্স ওয়াই যুক্ত পদ না থাকে তবে সেটা বৃত্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলো তোমার যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগটা সমান হবে। এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ তোমার সমান হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা তখন সেটাকে বলবো যে বৃত্তের সমীকরণ সেটা। এরপরে আমরা পরাবৃত্তের সমীকরণ দেখব। পরাবৃত্তের সমীকরণ চেনার উপায় হচ্ছে এরকম যে হয় আমাদের এক্স স্কোয়ার থাকবে অথবা ওয়াই স্কোয়ার থাকবে, অথবা ওয়াই স্কোয়ার থাকবে। সমীকরণে একটা চলকের উপরে স্কোয়ার থাকবে, হয় এক্স স্কোয়ার থাকবে অথবা ওয়াই স্কোয়ার থাকবে, ঠিক আছে? আর একটা একঘাত থাকবে, তবে সেটা আমরা বলবো পরাবৃত্ত। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে কন্ডিশনটা কিরকম হবে? উপবৃত্তের ক্ষেত্রে কন্ডিশনটা এরকম অনেকটা যে এক্স স্কোয়ারের সহগের চিহ্ন এবং ওয়াই স্কোয়ারের সহগের চিহ্নটা সমান হবে। সহগ না কিন্তু সহগের চিহ্ন, ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন, এক্স স্কোয়ারের সহগের চিহ্ন এবং ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন যখন সমান হবে তখন আমরা সেটা বলবো উপবৃত্ত। আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে? অধিবৃত্তের ক্ষেত্রে সমান হবে না এই সহগের চিহ্নটা। এক্স স্কোয়ারের সহগের চিহ্ন ইজ নট ইকুয়াল ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন, সহগের চিহ্ন। এখানে সমান বলতে কি দুইটাই মাইনাস হইতে পারে বা দুইটাই প্লাস হইতে পারে এরকম। আর এখানে সমান না বলতে কি একটা প্লাস একটা মাইনাস এরকম থাকবে। তাহলে আমরা এইগুলা দেখে আমরা বলে দিতে পারবো যে সমীকরণটা আসলে কোন কণিকের, ঠিক আছে? আমাদের ওই মানে ভেঙে ভেঙে বেশি বড় করা লাগবে না, আমরা মাত্র 2 সেকেন্ডে বলে দিতে পারবো। তো চলো দেখা যাক এই টাইপের কিছু এমসিকিউ। ফার্স্ট আমাদের এই এমসিকিউটা বলতেছে এই সমীকরণ বক্ররেখাটির জ্যামিতিক পরিচয় কি? তাহলে এখানে আমরা দেখবো যে এক্স ওয়াই যুক্ত পদ আছে কিনা। আমরা দেখতেছি যে তোমার এক্স ওয়াই যুক্ত কিন্তু পদ আছে, ঠিক আছে? কিন্তু বৃত্তের সমীকরণে কিন্তু এক্স ওয়াই যুক্ত পদই থাকবে না, ঠিক আছে? তার মানে কি এক্স ওয়াই যুক্ত পদ আছে, তার মানে পরাবৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্ত হবে। এখন তাহলে আমরা এই যে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগগুলা দেখবো, ঠিক আছে? এই যে সহগের চিহ্নগুলা কিন্তু দেখতেছি সমান, দুইটাই প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ। তাহলে কি এই যে আমাদের উপবৃত্তের সমীকরণের সাথে মিলে গেল না, কন্ডিশনের সাথে? তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে? এখানে কিন্তু উপবৃত্ত হবে। এক্স স্কোয়ারের সহগের চিহ্ন এবং ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন আমাদের সমান, দুইটাই পজিটিভ,
একই, ঠিক আছে, যার কারণে এটা হবে আমাদের উপবৃত্তের সমীকরণ। এটা কিন্তু আর কিছুই করা লাগবে না, এটা দেখে আমরা বলে দিতে পারি। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের উপবৃত্ত। এরপরে এই এমসিকিউটা, এখানে দেখো এক্স ওয়াই যুক্ত পদ রয়েছে, তার মানে কি এটা বৃত্ত হবে না। তাহলে আমরা দেখবো এখন এক্স স্কোয়ারের সহগ এর চিহ্ন এবং ওয়াই স্কোয়ারের সহগের চিহ্নটা কেমন। দুইটা দেখতেছে প্লাস, আর দুইটাই যদি প্লাস মানে একই, তার মানে উপবৃত্তের ভিতরে পড়ে যায়, তার মানে এটাও আমাদের উপবৃত্তের সমীকরণ। উপবৃত্ত এই সমীকরণটা দেখো, এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই, তার মানে কি এটা কিন্তু বৃত্ত হওয়ার সম্ভাবনা আছে, কারণ বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকে না। তাহলে বৃত্তের যে সেকেন্ড কন্ডিশন এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, তাহলে এটা চেক করি। এক্স স্কোয়ারের সহগ এখানে 3 আছে, ওয়াই স্কোয়ারের সহগ কত আছে 4 আছে, সমান আছে সমান নাই, তার মানে কি এটা বৃত্ত হবে? বৃত্ত হবে না। বৃত্ত হতে হলে কিন্তু সহগদ্বয় সমান হতে হবে, তার মানে কি অবশ্যই এই সমীকরণটা এই তিনটার ভেতরে একটা। তাহলে আমরা এখন দেখবো যে এক্স স্কোয়ারের সহগের চিহ্ন আর ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন একই বা ভিন্ন আছে কিনা। দুইটাই প্লাস আছে মানে একই আছে, তার মানে কি সেই উপবৃত্ত। ঠিক আছে, তাহলে এটাও তোমার উপবৃত্তের সমীকরণ। দেখো এটাও তোমার উপবৃত্ত। এরপরে এই সমীকরণটাতেও দেখো এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, তার মানে এটাও বৃত্ত হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু এরপরে আমরা চেক করব সেকেন্ড কন্ডিশন বৃত্তের, এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান আছে কিনা। এখানে দেখি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -1 আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1, সমান আছে সমান না, কিন্তু একটা 1 আর একটা -1 ভিন্ন। তাহলে তোমার এটা কিন্তু বৃত্ত হবে না। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সমান হলেই বৃত্ত হবে, সমান তো না, তার মানে বৃত্ত না, এই তিনটার ভেতরে একটা। তাহলে এইবার আমরা এই যে সহগের চিহ্নটা দেখব। দেখো এক্স স্কোয়ারের সহগের চিহ্ন কি আছে মাইনাস, আর ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন কি আছে প্লাস, তার মানে কি ভিন্ন। এই যে ইজ নট ইকুয়াল, তার মানে কি এটা আমাদের অধিবৃত্ত। তাহলে এই সমীকরণটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। দেখো এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। এরপরে এই সমীকরণটাতে এক্স ওয়াই যুক্ত পদ আছে, তার মানে বৃত্ত হবেই না, কারণ বৃত্তে এক্স ওয়াই যুক্ত তোমার পদ থাকবে না, কিন্তু এখানে তো আছে। ঠিক আছে, তাহলে এই তিনটার ভেতরেই যে কোনো একটা হবে। এখন আমরা চিহ্ন দেখব, এক্স স্কোয়ারের সহগের চিহ্ন এবং ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন। তো এক্স স্কোয়ারের সহগের চিহ্ন পজিটিভ, ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন পজিটিভ, মানে একই আছে। একই থাকলে কি হবে? আমাদের উপবৃত্ত হবে। ঠিক আছে, তার মানে এটার সমীকরণটা কি হবে? উপবৃত্ত। এই যে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এরপরে দেখো এই সমীকরণটা তোমার এক্স ওয়াই যুক্ত পদ নেই, তার মানে কি বৃত্ত হতে পারে। সেকেন্ড কন্ডিশন চেক করবো আমরা, এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সমান নেই। এখানে দেখো এখানে একটা 6 আছে, এখানে একটা 5 আছে, তার মানে কিন্তু এটা বৃত্ত না, এটা কিন্তু এই যে তিনটার ভেতরে একটা। এখন তাহলে সহগের চিহ্নটা আমরা চেক করব। এক্স স্কোয়ারের সহগের চিহ্ন পজিটিভ, ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন পজিটিভ, যদি দুইটাই একই হয় তাহলে সেটা আমাদের উপবৃত্তের সমীকরণ। তাহলে এটা আমাদের উপবৃত্তের সমীকরণ, এটা আমাদের উপবৃত্ত। এরপরে এক্স ওয়াই ইকুয়াল কোন একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, এটা তোমার প্রমাণ করা যায়, আমরা এমসিকিউতে প্রমাণে যাব না। ঠিক আছে, আমরা মনে রাখবো যে এটা যে এক্স ওয়াই ইকুয়াল কোনো ধ্রুবক, অর্থাৎ কোনো সংখ্যা যখন থাকবে 2 3 4 5 6 7 যে কোনো কিছু থাকতে পারে, তখন এই সমীকরণটা হবে আমাদের অধিবৃত্তের সমীকরণ। এটা মনে রাখবা, অধিবৃত্ত। তো এক্স ওয়াই ইকুয়াল তোমার 2 এর জায়গায় যদি 5 থাকতো বা 6 অন্য কোনো সংখ্যা থাকতো, মানে যে কোনো ধ্রুবক কনস্ট্যান্ট থাকতো, তাও কিন্তু আমাদের অধিবৃত্ত হতো। ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়াল ধ্রুবক থাকলেই সেটা আমাদের অধিবৃত্ত। তাহলে এটা আমাদের অধিবৃত্তকে নির্দেশ করে, এটা আমাদের অধিবৃত্ত। এইটার ক্ষেত্রে দেখো, এটা একটু দেখাই, এটা একটু কিন্তু ভিন্ন। এটা কিন্তু তুমি চিহ্ন বা সহগ এসব দেখে কিন্তু বুঝতে পারবা না যে আসলে এটা কোন কোণকে নির্দেশ করতেছে। দেখো আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি, তাহলে আমরা এই কাজটা যদি করি যে 1 নম্বর সমীকরণের উপর স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণের উপর স্কোয়ার যদি করি, তাহলে কিরকম হবে দেখো তো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল a cos theta প্লাস b sin theta হোল স্কোয়ার প্লাস
এরপর ওয়াই স্কোয়ার লিখবো, এ সাইন থেটা প্লাস এখানে মাইনাস মাইনাস বি কস থেটা, কস থেটা তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কীরকম হবে, যে এ স্কোয়ার কস স্কোয়ার থেটা প্লাস 2ab কস থেটা সাইন থেটা, সাইন থেটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, এতটুকু। এরপর এটাও আমরা ভেঙে ফেলি, তাহলে এখানে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস 2ab সাইন থেটা কস থেটা, সাইন থেটা কস থেটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি। পরে বি স্কোয়ার কস স্কোয়ার থেটা, এটা কিন্তু তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল। তাহলে এর পরের লাইন আমরা কীরকম লিখতে পারি, দেখো আমরা এখান থেকে এ স্কোয়ার কমন নিতে পারি না, এইটা আর এইটা থেকে। তাহলে এ স্কোয়ার কমন নিলে কি থাকে আমাদের, সাইন স্কোয়ার থেটা এখান থেকে প্লাস কস স্কোয়ার থেটা। আর এখান থেকে বি স্কোয়ার কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিলে এই যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা থাকে, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। আর এটা আর এটা কিন্তু কেটে যায়, কিন্তু প্লাস আর মাইনাস আছে যেহেতু। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মানে 1, এটার মানেও কিন্তু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটারে আমরা রুট দিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ব্যালেন্স করার জন্য আমাদের তাহলে স্কোয়ার দিতে হবে এখানে। তাহলে দেখো তো এটা এরকম হিসেবে আসে না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এইটারে আমরা আর হিসেবে বিবেচনা করছি। তাহলে এরকম সমীকরণটা দাঁড়ায়। এটা কার সমীকরণ তোমরা বুঝতে পারতেছ, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে এখানে আনসার হবে আমাদের বৃত্ত। তাহলে এই প্রমাণটা তোমরা জাস্ট একটু জেনে রাখবা, রিটেনে আসতে পারে অনেক সময়। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে তো রিটেন আছে তোমার। আর এমনি এমসিকিউ এর ক্ষেত্রে মনে রাখবা যে দেখো এখানে তোমার এ কস থেটা, পরে কজের বিপরীত তোমার হিসেবে মনে রাখতে পারো সাইন, ঠিক আছে, কজ সাইন আর কি, এখানে বি সাইন থেটা। এখানে দেখো তোমার এর সাথে কজ ছিল, এখানে হয়ে যাবে সাইন, এখানে বির সাথে সাইন ছিল, এখানে বির সাথে কজ হয়ে যাবে, উল্টাই যাবে আর কি। এবং এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে। এরকম যদি থাকে সেই কোণটা অবশ্যই বৃত্ত হবে, ঠিক আছে। তোমরা এটা মনে রেখে তোমরা কিন্তু 1 সেকেন্ডে কিন্তু আনসারটা করে দিতে পারো, কিন্তু এইভাবে এটা একটু জেনে রাখবা আর কি। তাহলে এটা আমাদের আনসার হবে যে বৃত্ত। এরপরে উৎকেন্দ্রিকতা, আমরা এই যে 4টা তোমার কণিক দেখলাম, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এইগুলার উৎকেন্দ্রিকতা কার কেমন সেটা একটু আমরা দেখব। যেটা তোমার বৃত্ত তার উৎকেন্দ্রিকতা হচ্ছে 0, এবং যেটা পরাবৃত্ত তার উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, এবং যেটা আমাদের উপবৃত্ত সেটার উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। আর একটা আছে অধিবৃত্ত, অধি বলতে অধিক বোঝায়, ঠিক আছে, অধিবৃত্ত। তো সেই হিসেবে আমাদের এর মানটা অবশ্যই 1 থেকে বড় হবে, ঠিক আছে। এই 4টা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে এখানে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে, 0। দেখো এইসব এমসিকিউ গুলাও কিন্তু আসছে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সালে, একদম সহজ এমসিকিউ। এরপর বলতেছে যে যদি 0 গ্রেটার দেন গ্রেটার দেন তোমার 0 লেস দেন লেস দেন 1, যদি এটা হয় তবে এই উৎকেন্দ্রিক এর জন্য সঞ্চারপথটি কেমন হবে, ঠিক আছে। এটা বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আমাদের উপবৃত্তকে নির্দেশ করতেছে। তার মানে এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতাকে নির্দেশ করতেছে। এরপর বলতেছে যে কোন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 0 হলে তা কি নির্দেশ করে, আমরা আগেই দেখে এসেছি, এটা হচ্ছে বৃত্ত। এরপরে পরাবৃত্তের লেখচিত্র সম্পর্কিত একটু সমস্যাগুলো আমরা দেখব। দেখো
ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তো এই পরাবৃত্তের চিত্রটা কেমন হয়, এরকম হয় যে এরকম, এখানে এক্স একঘাত না, তার মানে এই যে এক্স অক্ষের দিকে তোমার এটা এই হাটা করে থাকবে, এই কণিকটা মূলত এক্স অক্ষের দিকে থাকবে। ঠিক আছে, এক্স অক্ষের প্রতিসম হবে, এক্স অক্ষকে দুই ভাগে ভাগ করবে বা ভাগ নাও করতে পারে, মানে এক্স অক্ষের দিকে থাকবে আর কি, এক কথায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই চিত্র। যখন এরকম থাকবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল -4ax, তখন এক্স অক্ষের দিকেই থাকবে, এক্স অক্ষের ঘাত 1 আছে না, এক্স অক্ষের দিকেই থাকবে, কিন্তু মাইনাস থাকার কারণে এই যে এই দিকে হয়ে যাবে তোমার, এই দিকে হয়ে যাবে কণিকটা, কারণ এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এই হচ্ছে তোমার সেই ঋণাত্মক, আর এক্স অক্ষের পজিটিভ দিক এইদিকে, এই জন্য এটা আমরা এদিকে লিখছি। এখন তোমরা জানো যে এইদিকে আমাদের নিয়ামক রেখা থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। তাহলে এইটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের তোমার শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষবিন্দু। আর এখানে আমাদের থাকে উপকেন্দ্র। উপকেন্দ্র আমরা কি জানি যে a0। তাহলে এইটার স্থানাঙ্ক কি হবে, এটার স্থানাঙ্ক কিন্তু -a0 হবে, কারণ এখান থেকে এতটুকু যে দূরত্ব থাকে, এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু একই থাকে। তাহলে এটার যে পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, সেটা কিন্তু আমাদের -a0 হবে, সেটা আমাদের -a0 হবে, কারণ এটি এক্স অক্ষের উপর তো তোমার কোটির মান 0 হয়। ঠিক আছে, এখন এই যে তোমার এই যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার সমীকরণটা তাহলে কেমন হবে, দেখো এইটা আমাদের এক্স অক্ষের উপরে লম্ব না, তার মানে কি এক্স ইকুয়াল সামথিং হবে, এক্স ইকুয়াল এই যে এখানে ভুজ যেটা থাকবে সেটা, এক্স ইকুয়াল -a, এটাই কিন্তু আমাদের এই যে নিয়ামক রেখার সমীকরণ হবে। আর তোমরা জানো এখানে আমাদের শীর্ষবিন্দুটা 0 0, তাহলে এই যে তোমার যে স্পর্শক আছে এই যে পরাবৃত্তে, সেই স্পর্শকের সমীকরণটা কেমন হবে, স্পর্শকের সমীকরণটা কিন্তু এরকম হবে যে এক্স ইকুয়াল 0, কারণ দেখো এই যে রেখাটা স্পর্শক, সেটা এক্স অক্ষের উপরে লম্ব, তাহলে এক্স ইকুয়াল সামথিং হবে। আর এখানে ভুজ 0 0 আছে, এক্স ভুজ 0 আছে, কোটিও 0, তাহলে ভুজের মানটা 0, এখানে যেরকম ভুজের মানটা নিয়েছে এরকম। আরেকটা তোমার হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কিরকম হবে, এটাও দেখো তোমার এক্স অক্ষের উপরে লম্ব, তাহলে তাহলে এটা কি হবে, এক্স ইকুয়াল এ হবে কিন্তু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, কারণ এটাও তোমার এক্স অক্ষের উপরে লম্ব, তাহলে এক্স ইকুয়াল সামথিং হবে। সামথিং জিনিসটা কি, এখানে এই স্থানাঙ্কে তোমার ভুজ যেটা থাকবে সেটা, তাহলে তোমার এখানে নিয়ামক রেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল -a, আর এখানে এক্স ইকুয়াল এ হবে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর তোমরা জানো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হয় 4a। ঠিক আছে, এতটুকু যদি এ হয় আর এই টোটালটা হবে আমাদের 4a, তাহলে এতটুকু হবে আমাদের 2a, আর এতটুকু হবে আমাদের 2a। এখন আরেকটা বিষয় আমি বলে রাখি যে এখানে দেখো এটা আমাদের অক্ষরেখা, এটা আমাদের অক্ষরেখা, তাইলে এই অক্ষরেখার সমীকরণটা কি, এই অক্ষরেখাটা তোমার এক্স অক্ষের উপরে লম্ব আছে না, এক্স অক্ষের উপরে কিন্তু লম্ব আছে, এক্স অক্ষের উপর লম্ব আছে, এবং এইটা যদি আমরা বিবেচনা করি যে এখান থেকে, তাহলে এখানে তোমার ওয়াই এর মান কত আছে, মানে কোটির মান কিন্তু 0 আছে, তার মানে ওয়াই ইকুয়াল 0, আর এটা তো তোমার এক্স অক্ষরেখা, মনে রাখবে এক্স অক্ষরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল 0, ওয়াই অক্ষরেখার সমীকরণ আছে এক্স ইকুয়াল 0। তাহলে এইটার ক্ষেত্রে কিরকম হবে, এটার ক্ষেত্রে তোমার এখানে থাকবে উপকেন্দ্র আমাদের, এই উপকেন্দ্র কিন্তু -a0, -a0। এই দেখো এখানে -a0 ছিল তোমার নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক, কিন্তু এখানে কিন্তু তোমার এটা উপকেন্দ্র হবে, আর এখানে যে তোমার নিয়ামক রেখাটা থাকবে তার যে তোমার পাদবিন্দু থাকবে, সেই পাদবিন্দুটা এখন হয়ে যাবে a0। তাহলে তোমার সমীকরণগুলো আমরা লিখে ফেলি যে এই যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার সমীকরণটা কি হবে, এক্স ইকুয়াল এ হবে, এই যে এ। ঠিক আছে, তাহলে এই যে তোমার এই যে রেখাটা তোমার উপকেন্দ্রিক যে লম্বের সমীকরণ, সেটা কেমন হবে, এক্স ইকুয়াল -a হবে।
আর এই অক্ষরেখাটা তো এই যে y ইকুয়াল 0 হবে, এবং এই যে স্পর্শক সেটা x ইকুয়াল 0 হবে। এখন একটা বিষয় খেয়াল করো তোমরা, যে y ইকুয়াল 0 এখানে যেটা আছে সেটা ইকুয়াল 0 যদি হয়, সেটা আমাদের অক্ষরেখা হচ্ছে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণের মানে পরাবৃত্তের যে সমীকরণ, সেখানে দ্বিঘাত যেটা থাকবে ওই পাওয়ারটা বাদ দিয়ে ওইটা ইকুয়াল 0 লিখলেই সেটা হয়ে যাবে আমাদের অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে, সেটা হয়ে যাবে আমাদের অক্ষরেখার সমীকরণ। এখন এই দুইটা কেস হইতে পারে, আরো দুই রকম কেস হইতে পারে। সেটা কিরকম চলো একটু দেখি আমরা। এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে এক্স স্কোয়ার ইকুয়াল -4ay। এটার চিত্রটা কেমন হবে দেখো, y হচ্ছে আমাদের এক ঘাত, পাওয়ার 1, তার মানে y এর দিকে মুখ করে থাকবে আর কি এই কনিকটা। তাহলে এখানে যেহেতু পজিটিভ আছে, তাহলে y এর পজিটিভ দিক এই যে উপরের দিক, তার মানে কনিকটা হবে এরকম। আর এইটার ক্ষেত্রে y হচ্ছে আমাদের এক ঘাত, তার মানে y এর দিকে কনিকটা থাকবে। তাহলে কিন্তু এটা আবার কিন্তু আবার মাইনাস আছে, তার মানে y এর মাইনাস বা ঋণাত্মক দিক কোনটা, এই যে এটা না, তাহলে এই যে এটা হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এইটার ক্ষেত্রে নিয়ামক রেখাটা এখানে। তাহলে এখানে তোমার নিয়ামক রেখার যদি পাদবিন্দু বলি আমরা, এখানে স্থানাঙ্কটা কত হবে? স্থানাঙ্কটা কিন্তু এখানে 0 -a হবে, কারণ এখানে তোমার y অক্ষের দিকটা ঋণাত্মক। ঠিক আছে, এই কারণে এখানে -a হচ্ছে। আর যেহেতু এটা তোমার y অক্ষকে নির্দেশ করতেছে, তার মানে x এর স্থানাঙ্ক হবে, ভুজের স্থানাঙ্ক 0। তাহলে এখানে তোমার যে উপকেন্দ্র থাকবে সেই উপকেন্দ্রটা কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে হবে 0a। তাহলে এখানে 0a হবে। এটার ক্ষেত্রে কিন্তু আবার নিয়ামক রেখার বা দ্বিকাক্ষের তোমার পাদবিন্দুর স্থানাঙ্ক এটা। আর এখানে তোমার যে উপকেন্দ্রটা থাকবে সেটা সমীকরণ হবে 0 -a। তাহলে এখন সমীকরণগুলো কিন্তু তোমরা ইজিলি লিখতে পারবা। দেখো এখানে যে অক্ষরেখা, এই যে এটা কিন্তু অক্ষরেখা, কণিকের ভিতর দিয়ে যেটা যায় সেটা হচ্ছে আমাদের অক্ষরেখা। অক্ষরেখার সমীকরণটা কি? এটা হচ্ছে আমাদের y অক্ষ, তার মানে x ইকুয়াল 0, এটা কিন্তু আমাদের অক্ষরেখা। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে যেটা দ্বিঘাত থাকবে সেই দ্বিঘাতের পাওয়ারটা বাদ দিয়ে সেটা ইকুয়াল 0 লিখলেই কিন্তু আমাদের অক্ষরেখা চলে আসে। তাহলে দেখো এই যে পাওয়ারটা বাদ দিয়ে x ইকুয়াল 0 লিখলে কিন্তু আমাদের তোমার অক্ষরেখাটা চলে আসে। ধরো কোনো কণিকের সমীকরণ এরকম আছে যে x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল 4ay মাইনাস বিটা, এরকম ভাবে কোনো কণিকের সমীকরণ আছে আমাদের। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো মানে অক্ষরেখার সমীকরণ কি জানতে চাই আমাদের, তাহলে অক্ষরেখা কিন্তু এরকম হবে, অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ দেখো এই যে দ্বিঘাত যেটা আছে এটা দ্বিঘাত আছে, তাহলে এই পাওয়ারটা বাদ দিয়ে যেটা থাকবে, পাওয়ারটা বাদ দিয়ে আমাদের কি থাকে, x মাইনাস আলফা, এটা ইকুয়াল 0, এটাই হচ্ছে আমাদের তোমার অক্ষরেখার সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি যে এই দ্বিঘাতের সমীকরণটা কি হবে, দেখো এই দ্বিঘাতটা তোমার y অক্ষের উপরে আছে, তার মানে y ইকুয়াল সামথিং হবে, y ইকুয়াল সামথিং। y ইকুয়াল সামথিং বলতে কোনটা, এই যে y এর যেটা এখানে আছে তোমার কোটিটা, y ইকুয়াল -a। তাহলে এখানে তোমার যে তোমার উপকেন্দ্রিক লম্বটা থাকবে সেই সমীকরণটা কি হবে? সেই সমীকরণটা তোমার এরকম হবে যে y ইকুয়াল a, কারণ এখানে 0a ছিল কিন্তু। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে y ইকুয়াল a হবে তোমার এই যে দ্বিঘাতের সমীকরণ, আর উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা থাকবে সেটা y ইকুয়াল -a হবে। তো এভাবেই আমরা একটু নির্ণয় করব আর কি। তোমরা এই সব নির্ণয়ের এই যে শীর্ষবিন্দু নির্ণয়, তারপরে তোমার এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এসবের কিছু শর্টকাট দেখতে মানে অনেক জায়গায় আছে আর কি শর্টকাটগুলা, কিন্তু ওই শর্টকাটগুলা মনে রাখা আরো বেশি টাফ আমার মনে হয়, অন্তরীকরণ করা লাগে, আরো ঝামেলা আছে। ওছাড়া আমরা মানে সিকিউতে যেভাবে করি এইভাবে আরো তোমার ইজিলি করা যায়, কয়েক মানে 20-30 সেকেন্ডে তুমি করে ফেলতে পারবে আর কি। তো আমার সাজেশন থাকবে যে তোমরা সিকিউ এর নিয়মেই করবা, ওই অন্তরীকরণ করে এটা আরো বেশি ঝামেলা হয়।
তো আমরা এখন কিছু কোশ্চেনে চলে যাব, যে এই টাইপের যে কোশ্চেনগুলো আছে। দেখো আমাদের বলছে যে এই সমীকরণ অর্থাৎ এই কণিকটির দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অলওয়েজ এরকম সমীকরণে কনভার্ট করার চেষ্টা করতে হবে যে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল 4a ওয়াই মাইনাস বিটা, অথবা এইটা, অথবা ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল 4a এক্স মাইনাস আলফা। ঠিক আছে, হয় তোমার এক্স স্কোয়ার থাকবে অথবা ওয়াই স্কোয়ার, যে কোনো একটা হইতে পারে। তো এরকম কনভার্ট করার চেষ্টা করতে হবে এরকম সমীকরণে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা তোমার সমীকরণ থেকে করা যায় আর কি। এইদিকেও তোমার কমন নিতে হবে আর কি। ঠিক আছে, এক্স এর যে সহগ থাকবে সেটা পুরোটা কমন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স এক্স এর ঘাত কিন্তু মানে 2 আছে, এখানেও কিন্তু এক্স এর ঘাত 1 আছে। ঠিক আছে, কিন্তু এখানে 2 আছে, তাহলে আমাদের সর্বোচ্চটাই কাউন্ট করতে হবে। তার মানে এখানে আমরা বলবো যে এক্স এর ঘাত 2 এবং ওয়াই এর ঘাত 1। তাহলে যেটার ঘাত 2 থাকবে সেটাকে আমরা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে কনভার্ট করার চেষ্টা করব। এরপর আমরা যেটা জানতে চাবি সেটা নির্ণয় করব। তাহলে দেখো যে এখানে এক্সটা হচ্ছে দ্বিঘাত, তার মানে এক্স এর গুলো আমরা সব বাম দিকে রাখবো আর বাদ বাকিগুলো সব ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে আমরা কি রকম লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 8x, আর বাদ বাকিগুলো আমরা সব ডানে নিয়ে যাব। তাহলে আমাদের -4y + 4 এটা হয় আমাদের। এরপরে আমরা এই যে এই পার্টটাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে কনভার্ট করার চেষ্টা করব। যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার করার চেষ্টা করতে হবে। তাহলে কীরকম হবে যে এ স্কোয়ার মাইনাস 2ab, এখানে 4 নিলে কিন্তু 8x হয়। এখন এই 4 যে আমরা নিছি, তাহলে এই যে 4 তো বি, তাহলে বি স্কোয়ার লিখতে হবে আমাদের, তবেই তো এ মাইনাস বি হোল স্কোয়ার করা সম্ভব। এখন এই যে এটা তো আমরা এক্সট্রা নিছি, এটা ব্যালেন্স করতে হবে আমাদের। এটা ব্যালেন্সের জন্য বাম দিকে যেহেতু 16 নিয়েছি এক্সট্রা, ডান দিকেও আমাদের এটা নিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে এখানে -4y + 4 এবং এই যে 16 নিয়ে আমরা ব্যালেন্স করে দিলাম। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় a - b তার হোল স্কোয়ার। এখন এই যে ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা আমরা কমন নিয়ে নেব, সে যাই থাকুক না কেন। তাহলে -4 আছে, আমরা -4 কমন নিয়ে নিব। তাহলে ওয়াই, এখন এটা দেখো 20 হয়, তাহলে এখানে আমরা -5 কমন নিতে পারি। মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 × 5 = 20। তাহলে এই যে আমরা কনভার্ট করে ফেলেছি একটা পরাবৃত্তের সমীকরণে। এটা এরকম, এটার সাথে তুলনা করা যাইতে পারে যে x² = -4a, এখানে এর মান কিন্তু 1, মানে 4ay, 4 × 1 × y - 5, 4ay, যেখানে x হচ্ছে x - 4, y হচ্ছে y - 5। তো এখানে আমাদের চাচ্ছে যে দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটার যে তোমার পরাবৃত্তটা হবে সেটা কিরকম হবে দেখতে, এরকম না, তোমার ওয়াই এর দিকে থাকবে। আচ্ছা, এখানে মাইনাস আছে, তার মানে এটা নিচের দিকে থাকবে যেহেতু মাইনাস আছে। এখন এটা আমাদের বলছে যে দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, দ্বিকাক্ষ এটা। তাহলে এখানে পাদবিন্দুর স্থানাঙ্কটা কত হবে আমাদের 0a, এটা হবে আমাদের পাদবিন্দুর কিন্তু স্থানাঙ্ক। তাহলে দেখো এই যে 0, এই 0টা কিন্তু x = 0 এবং এই যে a, এটা কিন্তু y = 0। এখন এই যে x বলতে কিন্তু আবার এই যে x - 4, x - 4 = 0, তাহলে x এর মান কত আসে আমাদের 4 আসে। আর এই যে y = কিন্তু a, ঠিক আছে, y বলতে আমাদের y - 5 কে বোঝাচ্ছে, y - 5 = a, a বলতে কি 1, এখানে কিন্তু 4 × 1 × এটা লেখা যায়, তাহলে এটা 1, তাহলে এখানে y এর মান কত আসে তোমার 6। তাহলে আমাদের যে পাদবিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমাদের 4 এবং 6। তাহলে এই যে ক নাম্বারটা হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। প্রথমে আমাদের a - b হোল স্কয়ার, এখানে প্লাস থাকলে a + b হোল স্কয়ার করার মানে কনভার্ট করতে হবে, এবং এখানে একটা এক্সট্রা আমরা জিনিস নিব a - b হোল স্কয়ার অথবা a + b হোল স্কয়ার, এটা কনভার্ট করার জন্য।
তো সেইটা আবার ব্যালেন্স করতে হবে এভাবে ডান দিকে। আর মনে রাখবা যেটা দ্বিঘাত আছে সেটা বাম দিকে রাখবা, আর বাদ বাকিগুলো সব ডান দিকে নিয়ে চলে যাবা, গিয়ে এরকম ফরম্যাটে নিয়ে গিয়ে পরে যেটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের এটা 4,6। এই এক্স স্কোয়ার ইকুয়াল 4by। তাহলে এই পরাবৃত্তটি কিসের সাপেক্ষে প্রতিসম? এটা এরকম না যে ওয়াই আছে তোমার এক ঘাত, তাহলে ওয়াই এর দিকে থাকবে কনিকটা, এবং এটা প্লাস আছে, তার মানে এই যে ওয়াই এর যে পজিটিভ দিক সেটা থাকবে। এটাই তো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 4by। তাহলে এটা কিসের সাপেক্ষে প্রতিসম? দেখো তো এই যে এটা আমাদের কি ওয়াই অক্ষ না? এই ওয়াই অক্ষের দুই দিকে কিন্তু সমান ভাগে ভাগ হয়েছে, তাই না? তার মানে ওয়াই অক্ষের মানে সাপেক্ষে প্রতিসম। তুমি মনে রাখবা যে যেটা এক ঘাত থাকবে মানে সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম আর কি। তাহলে আমরা এখানে আনসার পাচ্ছি খ নাম্বারটা, ওয়াই অক্ষের সাপেক্ষে এটা আমাদের প্রতিসম। এরপরে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই পরাবৃত্তটাকে ঠিক এই যে এরকম ফরম্যাটেই আনবো আমরা আগে, তারপরে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো তো যেটা দ্বিঘাত থাকবে সেটা বাম দিকে, আর বাদ বাকিগুলো সব ডান দিকে আমি বলেছিলাম। তাহলে কিরকম হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4y হবে, প্লাস 4y ইকুয়াল 4x। তাহলে এটা এখানে প্লাস যেহেতু আছে তাহলে আমরা এটাকে এ প্লাস হোল স্কোয়ার আকারে কনভার্ট করব। তাহলে এটা কিরকম হয় এ স্কোয়ার প্লাস 2a, আর কত নিলে আমাদের 4y হবে 2 নিলে। এখন এই যে 2 স্কোয়ার হবে এ প্লাস হোল স্কোয়ার করার জন্য ইকুয়াল 4x, এই যে এক্সট্রা যে 4 নিছি সেটা এখানে নিয়ে ব্যালেন্স করে দেব। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এখানে এক্স বা ওয়াই যেটাই থাকুক একঘাত, সেটার সাথে যে সহগটা থাকবে সম্পূর্ণটা কমন নিয়ে নেব। তাহলে 4 কমন নিলে এখানে কত থাকবে এক্স প্লাস 1। এখন যখন শীর্ষবিন্দু বলবে তখন এই যে ব্র্যাকেটের মাঝে যেটা থাকবে, ঠিক আছে, এবং এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা চিহ্ন পরিবর্তন করে দেবা। এখানেও তোমার চিহ্ন পরিবর্তন করে দিবা। তাহলে তোমার ভুজ তো আগে হয়, তাই না? তাহলে আমাদের এক্স ওয়াই বলতে কি বোঝাবে? এক্স ওয়াই বলতে তোমার -1 আর -2। এটা আমাদের কিসের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক? এটা আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা। মানে তোমার ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 হয়, তাহলে ওয়াই এর মান কত আসে -2। এক্স প্লাস 1 ইকুয়াল 0 হয়, তাহলে এক্স এর মান আসে -1। মানে এখানে যেটা থাকবে সংখ্যাটা, সেই সংখ্যার চিহ্নটা পরিবর্তন করে দিলে আমরা এভাবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এভাবে আমাদের এ প্লাস হোল স্কয়ার অথবা এ মাইনাস হোল স্কয়ার আকারে আগে কনভার্ট করে নিতে হবে। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের -1 -2 ক নাম্বারটা। এরপরে আমাদের বলছে এই তোমার সমীকরণটা এটা আসলে এক্স স্কয়ার মাইনাস 4y ইকুয়াল 0 হবে। ইকুয়াল 0টা লেখা হয়নি। এটা অক্ষরেখার কোন দিকে অবস্থিত? এটা কি রকম দেখতে? তাহলে ওয়াই ওয়াই হচ্ছে আমাদের এক ঘাত, ওয়াই হচ্ছে আমাদের এক ঘাত। এটা এরকম ভাবে লেখা যায় না যে এক্স স্কয়ার ইকুয়াল 4ay। তাহলে ওয়াই হচ্ছে এক ঘাত এবং পজিটিভ কিন্তু এখানে। তাহলে এই যে এরকম হচ্ছে আমাদের পরাবৃত্তটা। তো এটা অক্ষরেখার কোন দিকে অবস্থিত? দেখো তো এটা আমাদের, আচ্ছা এটা তোমার এরকম হবে যে এক্স স্কোয়ার ইকুয়াল -4ay হবে। টাইপিং মিস্টেক হয়েছে একটু, এটা এরকম ছিল, -4ay ছিল। -4ay থাকলে এরকম হবে, ওয়াই এর দিকে সমীকরণটা মানে কোণিকটা হবে, এবং মাইনাস থাকার কারণে এটা নিচের দিকে হবে, ঠিক আছে? তাহলে এটা অক্ষরেখার তোমার এটা তো এক্স অক্ষরেখা, এক্স অক্ষরেখার নিচে কোণিকটা অবস্থিত, তাহলে এখানে হবে তোমার এক্স অক্ষের নিচে, এবং এটা এক্স স্কয়ার ইকুয়াল টু -4ay ছিল, -4ay। এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া হয়নি আর কি, এটা তোমার এক্স অক্ষের নিচে অবস্থিত হবে। এরপরে টাইপ 3 তোমার সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করা। তোমার যেমন শীর্ষবিন্দু কোনটা, ঠিক আছে, মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যেগুলো আমরা আগেই বের করে এসেছি। এই যে এটা একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করছো, এভাবে আমাদের বের করতে হবে। চলো আমরা এটা বের করে দেখি আনসারটা কত আসে।
দেখো তো এর আগে আমি কিন্তু করাইছি, এখন আমি আরেকটু শর্টকাটে করছি, ঠিক আছে? তোমরা এভাবে মানে অনেক প্র্যাকটিস করার পরে মানে খুব শর্টকাটে করে ফেলতে পারবা। আমি দেখো করতেছি, এখানে আমার এরকম হবে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল তোমার -3y প্লাস 6 স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল -3 কমন নিলাম, তাহলে y এখানে 36 আছে, তার মানে 3 × 36, তাহলে -12, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? এখন আমাদের তো এটারে 4 হিসেবে নিতে হবে, তাই না? তাহলে আমরা কি নিতে পারি 4 হিসেবে? এখানে ধরো এই মাইনাসটা, আর এই যে 4 এ হিসেবে এই যে 3/4 আমরা রাখতে পারি। তাহলে এই 4 4 কেটে গিয়ে কিন্তু আমাদের -3 থাকে, কিন্তু এটা আমরা নিতে পারি। এখন এটার আমাদের বলছে যে শীর্ষবিন্দু কোনটা। শীর্ষবিন্দু তাহলে কি বলেছিলাম, এই যে এক্স এর যে পরে যে সংখ্যাটা আছে সেটা চিহ্ন পরিবর্তন করে দিবা। তাহলে আমাদের এখানে +6 আছে, তার মানে চিহ্নটা কি হবে আমাদের -6, এবং এখানে +12 হবে, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে -6 12, এখানে গ নাম্বারটা হবে আমাদের আনসার। এরপরে এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটা? দেখো এখানে কিন্তু আমাদের x² = 4 × 2 - y আছে। এই যে আমাদের 2 - y আছে, এরকম রাখলে হবে না, আমাদের y - বিটা বা y - সামথিং এভাবে আমাদের ভাঙতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে x² = 4a y - 2 যদি করি, তাহলে এখানে আমাদের মাইনাস কমন নিতে হবে, আমরা y - সামথিং আকারে নিব আর কি। তো এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটা সেটা আমাদের বলছে। তাহলে এটা তোমার y এর দিকে থাকবে, ঠিক আছে? y যেহেতু একঘাত এবং মাইনাস আছে, তার মানে এরকম আকারে থাকবে, নিচে থাকবে, এবং নিয়ামক কোন জায়গায় থাকবে? এই জায়গায়। তাহলে নিয়ামকের সমীকরণটা এখানে কি হবে আমাদের? এটা দেখো তোমার যে y অক্ষের লম্ব আকারে আছে, তাহলে y = সামথিং, এখানে 0a ছিল কিন্তু, তাহলে কোটিটা এখানে a, তার মানে y = a হবে আমাদের আনসার। তাহলে y বলতে আসলে তো y - 2, তাই না? y - 2, y - 2 = a বলতে কি এখানে 1 হবে, তাহলে y - 2 তাহলে y = আমাদের কত আসে 3। এখানে আনসার কত? এই যে গ নাম্বারটা আছে, y = 3। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামককে কিন্তু দ্বিকাক্ষও বলে। কিন্তু এই পরাবৃত্তটার তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। y আছে দ্বিঘাত, তার মানে y কে আমরা a + b² অথবা a - b² এই আকারে কনভার্ট করে নেব আগে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে a স্কয়ার, দেখো y গুলা সব বাম দিকে আনবো, -2ab, ঠিক আছে? তাহলে 1 নিলে আমাদের 2y হয়ে যাচ্ছে, -2y প্লাস 1² এটা নিলাম, এই যে b², এটা মিলানোর জন্য। এরপরে ওইদিকে আমাদের কি থাকতেছে 8x -9, আর এই যে +1। তাহলে এখানে আমাদের y - 1 তার হোল স্কয়ার ইকুয়াল, এটা কিন্তু ইকুয়াল, তাহলে এই যে 8x, এটা এই x এর সাথে যেটা থাকবে সেটা আমাদের কমন নিতে হবে। তাহলে আমাদের x এর সাথে 8 আছে, 8 কমন নিলাম x, এবং এখানে আমাদের -8 থাকে, তার মানে কি এখানে -1। এটার আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এটা দেখতে এরকম না, তোমার x আছে একঘাত, x এর দিকে থাকবে পজিটিভ দিকে। এখানে এই 8টা আমরা 4 × 2 লিখতে পারি না, 4 × 2, এই 2টা কিন্তু আমাদের a কে নির্দেশ করছে, 4ax। তাহলে উপকেন্দ্রটা এখানে আছে a0, তাহলে x এর মান কিন্তু a, x = a, তার মানে x বলতে আমাদের এই যে x - y, x - 1 = a বলতে এখানে আমাদের 2, তাহলে x এর মান কত আসে আমাদের 3, আর y = 0, y বলতে কিন্তু এই যে y - 1,
ঠিক আছে, এখানে যেটা থাকবে সেটাকে আমাদের ওয়াই বাই এক্স হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে ওয়াই এর মান আসে ওয়ান। তার মানে এখানে আমাদের যে উপকেন্দ্র এ জিরো সেটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3 1। তাহলে এখানে আমাদের ক নাম্বারটা হচ্ছে আনসার। ঠিক একইভাবে এটাও তোমরা নির্ণয় করতে পারবা যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এটা এরকম ভাবে কনভার্ট করে নিবা। এরপরে এর মানে ওয়াই এর পরে যে সংখ্যা থাকবে এবং এক্স এর পরে যে সংখ্যা থাকবে সেটা তোমরা চিহ্নটা পরিবর্তন করে দিবা, যে ভুজ আগে লিখবা কোটি পরে লিখবা। যেমন এই ক্ষেত্রে যদি আমরা শীর্ষবিন্দু নির্ণয় করতাম, এখানে ভুজ হয়তো তোমার ওয়ান এবং কোটি হয়তো ওয়ান, কারণ চিহ্ন পরিবর্তন করে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও তোমরা এটা নিজেরাই করবা এবং এটার আনসার আসবে তোমার 3, -4। এই পরাবৃত্তের উপকেন্দ্র পোলার স্থানাঙ্ক, উপকেন্দ্রের যে পোলার স্থানাঙ্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে আমরা উপকেন্দ্র নির্ণয় করলাম, ঠিক আছে, এই উপকেন্দ্র যে 3 1 এটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কে আছে। এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমাদের পোলার স্থানাঙ্কে নিয়ে যেতে হবে, মানে আর থিটা। সেটা একটু দেখি চলো কিভাবে নির্ণয় করতে হয়। এটা সরলরেখা অধ্যায়ে পড়ছো তোমরা। y প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল, এইটা আমরা এভাবে লিখতে পারি 4ax। এখন তাহলে এখানে উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র এ জিরো হবে, কারণ এটা তো এরকম ভাবে আছে, এক্স অক্ষের দিকে আছে, এক্স এর ঘাত যেহেতু ওয়ান, তাহলে এখানে উপকেন্দ্র স্থানাঙ্ক হবে এ জিরো। এ বলতে কিন্তু এই যে এক্স, এক্স বলতে এক্স প্লাস থ্রি ইকুয়াল এ। এ বলতে এখানে কত আছে আমাদের? এই যে 2। তাহলে এক্স ইকুয়াল এ বলতে 2 আর -3, তাহলে এক্স এর মান আসে আমাদের -1 আর ওয়াই ইকুয়াল 0। এই যে এখানে কিন্তু আমাদের যেটা আছে সেটা কিন্তু এ জিরো থাকবে। এই যে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে এ এবং ওয়াই হচ্ছে আমাদের 0। ওয়াই বলতে এখানে ওয়াই প্লাস রুট থ্রি ইকুয়াল 0, তাহলে ওয়াই এর মান আসে আমাদের -√3। তাহলে আমাদের যেটা কার্তেশীয় স্থানাঙ্ক আসছে সেটা আসছে -1 -√3। এটা কিন্তু এক্স আর ওয়াই। এখন এটার আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক তোমার আর সমান আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে -1 স্কোয়ার প্লাস -√3 তার হোল স্কোয়ার তার রুট, তাহলে এটা আমাদের আসে 2, ঠিক আছে। এরপর থেটা নির্ণয় করতে হবে, থেটা। এখন দেখো তো এই যে -1 -√3 এটা আমাদের তৃতীয় চতুর্ভাগের কোন এক জায়গায় আছে না? তৃতীয় চতুর্ভাগে তো দুইটাই তোমার মাইনাস হয়। তাহলে এই যে এখান থেকে আমাদের দেখো পাই ঘুরে এসে আবারও কিছু দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে এখানে তোমার যে থেটাটা হবে সেটা এরকম হবে যে পাই প্লাস সামথিং, সেই সামথিং জিনিসটা হচ্ছে আমাদের tan ইনভার্স তোমার -y/x তার মডুলাস। -y এর মান কত? আচ্ছা এখানে লিখে দিই -1 - x, ঠিক আছে, তার মডুলাস। তাহলে এখানে আমাদের পাই প্লাস tan ইনভার্স y এর মান কত আমাদের? এই যে তোমার y/x আকারেও লিখতে পারো, ঠিক আছে। y এর মান হচ্ছে আমাদের -√3 ডিভাইডেড বাই x, x কত এখানে -1। তাহলে এখানে tan ইনভার্স √3 আসে। তাহলে tan 60 ডিগ্রি মান √3, মানে এটা যে পাই প্লাস পাই/3, আর এটা করলে আমাদের আসবে 4π/3। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 2 আর থেটার মান হচ্ছে আমাদের এই যে 4π/3। এটা আমাদের কোথায় আছে চলো দেখি। এটা আমাদের গ নম্বরে আছে, দেখো গ নম্বরে আর এর মান আছে আমাদের 2 আর থেটার মান 4π/3। তাহলে এটা আমাদের গ নম্বরে হচ্ছে আনসার। এটার শীর্ষবিন্দু তোমরা নির্ণয় করতে পারবা, ঠিক আছে। এইভাবে যখন কনভার্ট করে নিবা তখন এই যে এক্স এবং ওয়াই এর চিহ্নগুলো পরিবর্তন করে দিবা, তারপরে যে সংখ্যাগুলো থাকবে করলে তোমরা শীর্ষবিন্দু পেয়ে যাবা। এটার আনসার আসবে তোমাদের 4,9/2। এটার উপকেন্দ্রও তোমরা নির্ণয় করতে পারবা। এরকম ভাবে কনভার্ট করে নিয়ে উপকেন্দ্র তোমরা দেখবা
যে সেটা এক্স এর দিকে আছে কি ওয়াই এর দিকে আছে। যেহেতু এখানে এক্স এক ঘাত, ওয়াই হচ্ছে দ্বিঘাত, তাহলে এক্স এর দিকেই থাকবে। হ্যাঁ, সেটা পজিটিভ থাকলে পজিটিভ দিকে দিবা, নেগেটিভ থাকলে নেগেটিভ দিকে দিবা, তারপরে তোমরা উপকেন্দ্রটা নির্ণয় করতে পারবা। এরকম কিন্তু উপকেন্দ্র আমরা বেশ কিছু নির্ণয় করে দেখিয়েছি, এটা তোমরা করে নিবা। এটা একটু করে দিই। দেখো এখানে ওয়াই আছে দ্বিঘাত, তার মানে ওয়াই কে আমরা বাম দিকে রাখবো। তাহলে 5y² ইকুয়াল 2x লিখতে পারি। এখন এখানে তো আর অন্যান্য কোনো কিছু নাই, যার কারণে a প্লাস হোল স্কয়ার বা a মাইনাস হোল স্কয়ারের দরকার নেই। আমরা শুধু এই যে y যেটা থাকবে তার সহগটা 1 করব। এর আগে যতগুলো করেছি y মাইনাস আলফা তার হোল স্কয়ার, এখানে কিন্তু সহগ কিন্তু 1 ছিল ওই পার্টটার, তো এখানে y এর সহগটা আমাদের 1 থাকবে। এই যে আমরা যখন এই সমীকরণটা লিখি y² ইকুয়াল 4ax, y এর সহগ কিন্তু y² এর সহগ কিন্তু আমাদের 1 থাকে, তো এখানেও আমাদের y² এর সহগটা 1 রাখতে হবে। সেজন্য আমরা এই যে 5টা এদিকে নিয়ে চলে যাব, তাহলে এই যে 2/5x, তাহলে এটা 4ax আকারে ভাঙতে হবে। তাহলে এই যে 4 নিলাম, আর 4 ব্যালেন্স করার জন্য এই নিচে আমাদের 4 হবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 4 × 5 মানে কি 20। তাহলে এটা কত আসে আমাদের y² ইকুয়াল 4a বলতে এই যে 1/10x। এখন আমাদের কি আছে উপকেন্দ্র চাচ্ছে, এটা বলতে এটা বোঝাই উপকেন্দ্র হচ্ছে a0, ঠিক আছে। এ বলতে কোনটা, এই যে 1/10, এটা হচ্ছে আমাদের a0। তাহলে x ইকুয়াল কিন্তু আমাদের a হবে, ঠিক আছে। তাহলে x এর মান কত আসছে 1/10, আর y ইকুয়াল 0। এখানে তো y এর সাথে আর কিছু নেই, তার মানে y ইকুয়াল 0ই হবে। তাহলে স্থানাঙ্কটা কেমন হবে 1/10 আর 0 আসবে এই পরাবৃত্তের উপকেন্দ্র। তাহলে এটা কোথায় আছে 1/10 0, এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার 1/10 0। তাহলে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে y² সব জন্য 1 করে নিই আমরা, ঠিক আছে। এখানে যেটা থাকবে সেটা এদিকে নিয়ে যেতে হবে, 1 করতে হবে যে কোনো ভাবে, এরপরে এইভাবে করতে হবে। আর এখানে তোমার 4ab আকারে কনভার্ট করতে হবে। এখানে তোমার 4 যদি উপরে নেই, এই যে এরকম, এখানে যদি 4 নিই তাহলে এখানে একটা 4 নিতে হবে, ভাগ দিতে হবে, তবেই তো ব্যালেন্স হবে। তাহলে এখানে 4 5 কত হয় 20 হয়, এভাবে করে নিতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা এটা দেখি, যে এই সমীকরণটা 3, -4 বিন্দু দিয়ে অতিক্রম করলে পি এর মান কত। তার মানে এইটা যদি এরকম পরাবৃত্ত হয়, এই পরাবৃত্তের ধরো যে কোনো একটা বিন্দু 3, -4, এই বিন্দুটাই তোমার কণিককে সিদ্ধ করবে না যদি এই কণিকের উপর থাকে। তার মানে ওই বিন্দুটা আমরা এই কণিকের সমীকরণে বসাই দিব। তাহলে আমরা বসাই দিলে কীরকম হবে, যে y², y বলতে -4 আছে, তার হোল স্কয়ার 4p, x এর মান কত 3 -2, তাহলে এখানে 16 4p1, তাহলে p এর মান আসছে আমাদের 4। তাহলে এখানে আনসার 4, এই যে ঘ নাম্বারটা হবে আমাদের উত্তর। এরপরে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো এই ক্ষেত্রে আমরা যদি একটা সূত্র, এটা আমরা তো জানি যে y² ইকুয়াল টু 4ax, এই ক্ষেত্রে এই যে 4a x এর সাথে যেটা থাকে সহগ আকারে, সেটাই তো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না। এটাই তো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে যেটা আছে y² ইকুয়াল 6x, x এর যে সহগটা থাকবে সেটাই তো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। যেহেতু এখানে 4a হচ্ছে আমাদের দৈর্ঘ্য ছিল, এখানেও তাহলে x এর সাথে যেটা থাকবে সেটা আমাদের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে 6। এরপরে এই পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক কত। এখন দেখো শীর্ষের স্থানাঙ্ক, যে কোনো স্থানাঙ্ক তো তোমার দুইটাই, একটা ভুজ আর একটা কোটি, কিন্তু এখানে দেখো তো অপশনে কি ভুজ বা কোটি কোনো কিছু আছে, এখানে জাস্ট একটা দিয়ে রাখছে। তার মানে কি এখানে ব্ল্যাঙ্ক আনসার আছে, এখানে তোমার অপশনগুলো ঠিক নেই, এখানে ব্ল্যাঙ্ক। এইসব ক্ষেত্রে তোমরা কোনো কিছুই দাগাবা না, এগুলো ফাঁকা রেখে দিয়ে চলে আসবা। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। এখন এটা অনেকে তোমরা করবা কি পরাবৃত্তের সমীকরণে কনভার্ট করবা, যে a প্লাস ভি হোল স্কয়ার অথবা a মাইনাস ভি হোল স্কয়ার, ওইভাবে তারপরে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করবা, অর্থাৎ 4a দিয়ে। কিন্তু আমরা এত করতে যাব না, আমরা একটা শর্টকাট দেখবো এটার ক্ষেত্রে।
এটার ক্ষেত্রে তোমার শর্টকাট হবে যে এখানে দেখো দ্বিঘাত আছে কোনটা, এক্স এর সাথে পাওয়ার 2 আছে, তার মানে এক্স হচ্ছে দ্বিঘাত হিসেবে বিবেচনা করব। যদিও এখানে এক্স এর পাওয়ার 1, আমরা সর্বোচ্চটা কাউন্ট করব, তাহলে এখানে একঘাত কোনটা আছে, ওয়াই আছে। তাহলে এক ঘাতের যে সহগটা থাকবে, ঠিক আছে, এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ, এটাই তোমার কি হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে দেখো তো এখানে এক ঘাত কোনটা আছে, এক ঘাত কিন্তু এখানে ওয়াই আছে। ওয়াই এর সহগ কত, এই যে এক ঘাতের সহগ, ওয়াই এর সহগ কত 12, তাহলে এই 12ই হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে যে ঘ নাম্বারটা হবে আমাদের উত্তর। আমরা কিন্তু এটা 1 সেকেন্ডে আমরা দেখেই বলে দিতে পারি, কিন্তু এটা আমাদের উত্তর 12। এই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কোনটা? দেখো এর আগে আমরা যত সমীকরণ দেখছি, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যেটা দ্বিঘাত ছিল, তার সাথে সমীকরণের তোমার সহগটা 1 ছিল, ঠিক আছে। যখন তোমার অন্য কিছু থাকবে সেটা কমন নিতে হবে। তাহলে কমন নিয়ে আমরা কিভাবে লিখতে পারি, যে এক্স যেহেতু আমাদের দ্বিঘাত, তাহলে বাম দিকে এক্স এর গুলা রাখবো, এক্স এর পার্ট গুলা, বাকি সবগুলা ডান দিকে নিয়ে যাব। তাহলে 3 যদি আমরা কমন নিই, তাহলে এক্স স্কোয়ার থাকবে এবং এখানে +6x থাকে। +6x বলতে 2x, 3-র সাথে আমরা করছি। এরপরে ওইদিকে কোনগুলা থাকে, তোমার -4y ওইদিকে গেলে 4y, আর -5টা ওইদিকে গেলে 5 হয়ে যাবে। তাহলে দেখো তো এই যে এই ভিতরে যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের a প্লাস ভি হোল স্কয়ার অথবা a মাইনাস ভি হোল স্কয়ার আকারে ভাঙতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার ইকুয়াল 4y প্লাস 5। এখন দেখো তো এই যে 1 স্কয়ার, এটা তো এক্সট্রা নিছি, আমরা কি শুধু 1 স্কয়ার এক্সট্রা নিছি? এখন দেখো তো এই যে 3 তো কমন আছে, তার মানে 3 × 1 স্কয়ার কিন্তু আমরা এক্সট্রা নিছি, তার মানে 3 আমরা এক্সট্রা নিছি। তাহলে এই 3টা আমাদের এখানে যোগ দিয়ে ইকুয়াল করে দিতে হবে, ব্যালেন্স করে দিতে হবে। তাহলে এখানে আসে আমাদের x + 1 তার হোল স্কয়ার ইকুয়াল, এখানে y এর সাথে যে সহগ এক হাতের সাথে যেটা থাকবে সেটা আমাদের কমন নিয়ে নিতে হবে। তাহলে 4 × y + 8, সরি 2, 8 হয়, তাহলে 4 দুগুণে 8 হয়। এখন দেখো আমি কিন্তু বলেছিলাম যে যেটা দ্বিঘাত থাকবে তার সহগটা কিন্তু 1 করে নিতে হবে যে কোনো ভাবে। তাহলে এখানে 3 আছে, 3টা আমরা এদিকে নিয়ে চলে যাব। তাহলে কিরকম হবে, a প্লাস ভি হোল স্কয়ার, দেখো 4, এইটা যদি এদিকে নিয়ে যাই, এই যে এইভাবে লেখা যায় 1/3, আর এটা y + 2। এখন এটার বলছে পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা চিত্রটা কেমন দেখো, y তোমার পাওয়ার 1, y হচ্ছে এক ঘাত, তার মানে y এর দিকে থাকবে, এখানে যেহেতু পজিটিভ তার মানে y এর পজিটিভ দিকে থাকবে এই কৌণিকটা, এবং এর দ্বিকাক্ষ থাকবে এখানে। তাহলে দ্বিকাক্ষের সমীকরণটা কি হবে, এই যে সমীকরণটা আমি বলেছিলাম, এটা আমার আছে তোমার y অক্ষের উপর, তার মানে y ইকুয়াল সামথিং হবে। সামথিং জিনিসটা কি, এখানে যে স্থানাঙ্ক থাকবে y এর, ঠিক আছে, এখানে কত ছিল, -a ছিল। তাহলে তোমার এই যে y বলতে আমাদের কিন্তু এই যে এই পার্টটা পুরাটাই y + 2 ইকুয়াল -a। এখন এইটা কিন্তু আমাদের a, কিন্তু এটা কিন্তু আমাদের a, 4ay। তাহলে দেখো তো কেমন আসে, -a বলতে এই যে এটা, তাহলে 2 + 1/3 = 0, 3, আর এটা হবে 6 + 1 = 0। তাহলে এই 3 আবার এর সাথে গুণ হয়ে 3y + 6 + 1 = 7, আর এই 3 × 0 0 হয়ে যাবে, তাহলে 3y + 7, 3y + 7 হবে আমাদের উত্তর। তাহলে দেখো এইভাবে তোমার যেটা দ্বিঘাত থাকবে সেটার পাওয়ার কিন্তু এভাবে 1 করে নিতে হবে, এটা এদিকে ভাগ আকারে নিয়ে যেতে হবে, এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের আনসার আছে 3y + 7 = 0। এটা তোমরা আশা করি পারবা। উপকেন্দ্রের স্থানাঙ্ক বেশ কিছু নির্ণয় করে দিয়েছে, দেখো
এটা কত জায়গায় এসেছে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, এইসব স্থানাঙ্কগুলো কত আসছে, বারবার আসছে। ঠিক আছে, সব একই রকম নিয়ম, সবগুলো তোমার a প্লাস ভি হোল স্কয়ার অথবা a মাইনাস ভি হোল স্কয়ার আকারে কনভার্ট করে নিতে হবে। এরপর যেটা বের করতে বলবে সেটা করতে হবে। এটা তোমরা করবে, এটার আনসার হবে 4,2। এটার অক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। অক্ষের সমীকরণ আমরা এর আগে নির্ণয় করিনি, এখন একটু নির্ণয় করে দেখাবো। দেখো, এটাও a প্লাস ভি হোল স্কয়ার অথবা a মাইনাস ভি হোল স্কয়ার আকারে কনভার্ট করে নেব। তাহলে y এর পার্টগুলো বাম দিকে a স্কয়ার মাইনাস 2a, আচ্ছা এখানে যেহেতু প্লাস 4y আছে তাহলে আমরা প্লাস 2ab এর সূত্রে ভাঙব। b স্কয়ার ইকুয়াল x এর ওই পার্টগুলো ওইদিকে চলে যাবে, তাহলে 6x আর মাইনাস 10 হবে তখন। এখন এই যে এক্সট্রা 4 নিয়ে আসি, এটা আমাদের এখানে দিয়ে কনভার্ট ব্যালেন্স করে নিতে হবে। তাহলে y প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল x এর সাথে যেটা থাকবে সেটা কমন নিতে হবে, এখানে মাইনাস 6 হবে, তাহলে মাইনাস 1। এখন আমাদের পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো তো, আমরা যখন এরকম পড়তাম যে y স্কয়ার ইকুয়াল 4ax, সেটা অক্ষ কোনটা ছিল, এইটা ছিল। এই অক্ষের সমীকরণ কি ছিল তোমার, y ইকুয়াল 0 ছিল। তো এই যে y, এটাই সেই y না, তার মানে দ্বিঘাতটা পাওয়ারটা বাদ দিয়ে যেটা আছে ওইটা ইকুয়াল 0 লিখেছিলাম, এটাই আমরা লিখেছিলাম অক্ষরেখার সমীকরণ। তাহলে এখানে যেটা আছে, তাহলে এই যে পাওয়ারটা বাদ দিয়ে আমরা লিখতে পারি না, পাওয়ারটা যেটা বাদ, পাওয়ার 2 বাদ দিয়ে যেটা আছে ওইটা ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ, এটাই অক্ষরেখার সমীকরণ, এটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। তাহলে এভাবে আমাদের a প্লাস ভি হোল স্কয়ার বা a মাইনাস ভি হোল স্কয়ার করবো। এরপর যেটা দ্বিঘাত থাকবে ওই পাওয়ারটা বাদ দিয়ে এখানে যে পার্টটা থাকবে ওইটা ইকুয়াল 0 বসাই দিলে ওইটা হবে আমাদের অক্ষরেখার সমীকরণ। তাহলে এখানে আমাদের আনসার কত আসছে, y প্লাস 2 ইকুয়াল 0। এখানে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটাও করে দিয়েছি বেশ কয়েকটা। এটা যদি আমরা করি, y স্কয়ারের পার্টগুলো এইদিকে রাখবো, তাইলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল, অন্যান্যগুলো সব ওইদিকে নিয়ে যাব ডান দিকে, 5x। এক্সট্রা যে 25 নিয়েছিলাম এটা এখানে ব্যালেন্স করে নিলাম। তাহলে y মাইনাস 5 তার হোল স্কয়ার ইকুয়াল, x এর সাথে যেটা থাকবে সেটা কমন নিয়ে নিলাম, এবং এখানে কিন্তু আমাদের 4 এ কনভার্ট করতে হবে, এটার আসলে দরকার নেই কনভার্ট করার। দেখো, এখানে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। শীর্ষবিন্দুর যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করি, আচ্ছা এখানে তো আর প্লাস 5x, এটা এদিকে গেলে তো মাইনাস হবে, মাইনাস 5x। তাহলে আমরা এখানে মাইনাস দেব এবং এখানেও কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন মাইনাসে মাইনাসে প্লাস। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের এই পার্ট আর এই পার্ট লাগে, ভিতরে এই যে 4 এ এই পার্টটা লাগে না। অতএব এটা আমরা এই যে 4 এতে কনভার্ট করার অত দরকার নেই, যে 4 নিলাম তারপরে আবার নিচে ভাগ দিলাম 4 দিয়ে, এত করার দরকার নেই। আমরা বলেছিলাম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে এখানে তোমার যেটা থাকবে x এর পরে সেটার চিহ্ন পরিবর্তন করে দিব। তাহলে চিহ্ন পরিবর্তন করলে 5 হয়, এখানেও ঠিক একই রকম চিহ্ন পরিবর্তন করে দিব 5। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে হচ্ছে আমাদের ঘ নাম্বারটা আনসার। এই পরাবৃত্তের তোমার শীর্ষবিন্দু নির্ণয় করো, ঠিক একইভাবে a প্লাস বি অথবা a মাইনাস ভি হোল স্কয়ার যেটা আসবে সেটা করে তোমার যে দুইটা পার্ট থাকবে x এবং y এর, সেই দুইটা পার্টের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো চিহ্ন পরিবর্তন করে দিলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হয়ে যাবে। এটাও একই রকম নিয়ামকের সমীকরণ। দেখো, এখানে আমরা বলেছিলাম a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ারে কনভার্ট করবে, এবং যেটা দ্বিঘাত থাকবে তার সাথে যে সহগ থাকবে সেটা কমন নিব। তাহলে এখানে আমরা 5 কমন নিতে পারি। 5 কমন নিলে 15x আমরা নেব, যেহেতু x এর পার্টগুলো আমরা বাম দিকে লিখবো সব, তাহলে এখানে আমরা 3x লিখতে পারি।
3x, আর বাদ বাকিগুলো আমরা ডান দিকে নিয়ে যাব। 10y প্লাস 4। তাহলে এইটারে a স্কয়ার প্লাস 2ab, দেখো তো 2 2 কেটে গেলে 3x x থাকে, এটা কিন্তু আমাদের 3x প্লাস b স্কয়ার 10y প্লাস 4। এখন এক্সট্রা আমরা এই যে 3/2 হোল স্কয়ার কিনেছিলাম, এটা কিন্তু নিয়ে নিই আমরা, কিন্তু 5 × 3/2 তার হোল স্কয়ার এটা নিয়েছিলাম। তাহলে এখানে 9/4 থাকে, 5 গুণ করলে কত হয় 45/4। এই 45/4 কিন্তু আমরা এক্সট্রা নিয়েছিলাম, এটা এখানে কনভার্ট করে দিতে হবে। তোমরা যদি এই যে 9/4 যদি এখানে যোগ করো তাহলে কিন্তু ভুল হবে। এই যে 5 যেটা কমন নিয়েছিলাম এটাও কিন্তু গুণ করে যে তারপরে ওইটা লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে হচ্ছে আমাদের x প্লাস 3/2 তার হোল স্কয়ার, আর এখানে y এর সাথে যেটা থাকবে সেটাই আমরা কমন নিয়ে নেব, এক ঘাতের সাথে যেটা কম থাকবে। তাহলে y প্লাস, এটা করলে তোমার কত হবে 4 4 16, আর 45 তোমার 61/4 হবে, 61/4, 61/4। কিন্তু তোমার এই যে 10 যে কমন নিয়েছে এখানে থেকে তোমার 10 নিয়েছে, তার মানে এখানেও তোমার 10 ভাগ দিতে হবে, তাহলে 4 10 এ 40 হয়। এখন আমি বলেছিলাম যে এই দ্বিঘাতের পার্টটার সহগ থাকবে 1, তাহলে এই 5টা এদিকে নিয়ে চলে যাব, তাহলে এরকম হবে 3/2 তার হোল স্কয়ার ইকুয়াল, এখানে কিন্তু 2 হয়ে যাবে, 10/5 মানে 2 হয়ে যাবে তখন, y প্লাস 61/40 তার হোল স্কয়ার। এটার নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। তাহলে দেখো তো, এটাতে যদি 4 এ আকারে কনভার্ট করি, এই 4 আর নিচেও আর একটা 4 দিতে হবে, যাতে এক্সট্রা 4 নিয়েছে, তাহলে তখন কিন্তু হাফ হয়ে যাবে কিন্তু আমাদের, মানে দুই এভাবে কাটলে আবার 2 2 থেকে যায়, কিন্তু এভাবে আমাদের 4 এটা কনভার্ট করে নিলাম, y প্লাস 61/40 তার হোল স্কয়ার। এখন আমাদের বলছে নিয়ামকের সমীকরণ, এটা এখানে আবার স্কয়ার কেন, এটা দেখো y অক্ষের দিকে থাকবে, y যেহেতু এক ঘাত এখানে পজিটিভ আছে, পজিটিভ দিকে থাকবে, তাহলে নিয়ামক রেখা এখানে আছে, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কি হবে, y ইকুয়াল -a। তাহলে y বলতে কিন্তু এই যে y প্লাস 61/40 আর -a বলতে এই যে হাফ। তাহলে এটা যদি আমরা করি তাহলে তোমার 61/40 প্লাস হাফ ইকুয়াল 0, তাহলে y প্লাস এখানে তোমার থাকবে এখানে থাকবে তোমার 40, তাহলে এখানে 61 আর এখানে 20 ইকুয়াল 0, তার মানে এখানে 40y প্লাস 81 ইকুয়াল 0। তাহলে এই যে 40y প্লাস 81 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ হিসেবে আসছে। তাহলে এখানে আনসার হবে আমাদের এই যে গ নাম্বারটা, 40y প্লাস 81 ইকুয়াল 0। এরপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এটা তোমরা পারবে আশা করি, যে y যেহেতু দ্বিঘাত আছে, y এর তোমার y স্কয়ারের সহগটা 1 করে নিতে হবে, এরপর 4x আকারে ভেঙে তোমার উপকেন্দ্র যেটা আছে সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক a0 আছে, সেই হিসেবে তোমরা x ইকুয়াল a লিখবা, লিখে x এর মান বের করবা, y ইকুয়াল 0 লিখে বের করবা, এটা পারবে আশা করি। দেখো তো, এই শর্টকাট কিন্তু আমি আগে বলে এসেছি, যে যখন একটা এরকম আকারের সমীকরণ থাকবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে আমরা এক ঘাত কোনটা আছে সেটা দেখবো। এখানে কিন্তু এক্স কিন্তু দ্বিঘাত আর ওয়াই কিন্তু আমাদের আছে এক ঘাত, তাহলে ওয়াই এর যে সহগটা থাকবে, এই যে ওয়াই এর যে সহগটা আছে এটাই কিন্তু আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে এই যে 12 হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন এখানে যদি -12 থাকে তাহলে কি হতো, -12 থাকলেও কিন্তু তোমার ওই যে 12ই হতো আনসার, কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, কিন্তু অলওয়েজ কিন্তু পজিটিভ হয়, তার কারণে মাইনাস থাকলে ওটা পজিটিভ হিসেবে কাউন্ট হবে। তাহলে এটা আমাদের আনসার হচ্ছে 12, এটা কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি।
এরপর তোমার মানে দিকাক্ষ নির্ণয় আর কি। এই যে সমীকরণটা দিছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি পরাবৃত্তটির শীর্ষ তোমার এত বিন্দুতে অবস্থিত এবং এটি 0,5 বিন্দুতে অতিক্রম করে, বি এর মান কত? এই যে এখানে যে বিটা আছে সেই বি এর মানটা বের করতে হবে। তার মানে এখানে দেখো আমাদের একটা কণিক আছে, সেই কণিকটা মানে কোন দিকে আছে সেটা আমরা এইটা দেখে আমরা বুঝবো। এখানে দেখো তো এক্স আছে দ্বিঘাত আর ওয়াই হচ্ছে একঘাত, তার মানে ওয়াই এর দিকে থাকবে, তাই না? তার মানে কি এরকম কিন্তু যে ওয়াই এর দিকে যদি থাকে মানে কণিকটা, তাহলে এই যে এরকম থাকবে এবং তার দিকাক্ষ এখানে কোথাও থাকবে। এখন এইটা তোমার কি বলছে, শীর্ষ হচ্ছে -2,3 বিন্দুতে। আমরা কিভাবে লিখি যে এক্স মাইনাস, এটা যেহেতু আমাদের দ্বিঘাত এক্স, তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল 4a ওয়াই মাইনাস বিটা, এভাবে লিখি। এখন এই যে এখানে আলফা এবং এখানে বিটা, এইটা কিন্তু আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এই যে চিহ্ন পরিবর্তন করে দিলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাই। তাহলে ওখানে শীর্ষবিন্দু আমাদের বলে দিয়েছে -2,3। তাহলে আমরা এগুলো বসাই দিই। এক্স মাইনাস -2, তার মানে কি +2 হয়ে যাবে, তার হোল স্কোয়ার ইকুয়াল 4a ওয়াই মাইনাস বিটা। তাহলে বিটার মান কত? এখানে 3 আছে, তাহলে এই যে 3। এখন দেখো এই যে সমীকরণটা অর্থাৎ এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা কিন্তু আবার 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করছে। তাহলে 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে মানে আমরা এ এর মানটা বের করে নিব 0,2, তাহলে এরকম আসে 4a 0,5, ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে এখানে 4 আসে, 4a এখানে আমাদের কত আসে? 2 আসে। তাহলে এর মান আসছে আমাদের এই যে 4 4 কেটে গেলে 2টা এদিকে নিয়ে গেলে আমাদের হাফ আসে। তাহলে এর মান আমাদের আসছে হাফ। এখনো কিন্তু আমাদের ম্যাথ শেষ হয় নাই, আমরা এই এর মান আবার এখানে বসাবো, এই সমীকরণে বসাই দিব। বসানোর পরে আমরা এরকম আকারে কনভার্ট করে নিয়ে পরবর্তীতে বি এর মানটা আমরা নির্ণয় করব। এটা যদি আমরা করি, এই যে এই সমীকরণে আমরা এই যে হাফের মানটা বসাই দিব। তাহলে এই সমীকরণে হাফের মান যদি বসাই তাহলে 2 আর 4 যদি কেটে তাহলে 2 থাকবে আমাদের। তাহলে সমীকরণটা হবে এরকম। এখানে হাফ যদি এর মান বসাই দিই তাহলে 2 থাকবে, 2y মাইনাস 3। এখন এইটারে আমরা ভেঙে ফেলবো, এইটারে ভেঙে আমাদের একদম ঠিক এইরকম আকারে কনভার্ট করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল 2y মাইনাস 6। এখন দেখো তো আমাদের বলছে y ইকুয়াল সামথিং আকারে রাখতে হবে। তাহলে y ইকুয়াল সামথিং আকারে যদি রাখি আমরা, এটা এদিকে চলে আসবে, তার মানে 4x এটা এদিকে চলে আসলে +4 আর +6 ইকুয়াল 10 হয়ে যাবে, আর এখানে 2y। তাহলে আমরা y ইকুয়াল কি লিখতে পারি যে x²/2, এই 2 সবার সাথে ভাগ হয়ে যাবে, আর এখানে ভাগ হলে 2x থাকে এবং এখানে 5 থাকে। এখন দেখো তো এই যে এইটা বি কার সাথে আছে, x এর সহগ না বি? তাহলে এখানে x এর সহগ কত? এখানে x এর সহগ 2 না, তাহলে এখানে আমাদের আনসার আসবে 2। এই যে এখানে স্কোয়ার হবে, না এখানে তো y তো একঘাতে, ঠিক আছে। y ইকুয়াল যে সমীকরণটা আছে ওখানে a x² প্লাস bx প্লাস c। দেখো এটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে x এর সহগ b, এই b এর মানটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে x এর সহগ কত? 2, তাহলে এই যে 2ই হবে আমাদের আনসার। তাহলে b এর মান হবে আমাদের 2। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে শীর্ষবিন্দু দিয়ে একটা পরাবৃত্তের সমীকরণ বের করে নেব, সেটা দিয়ে আমরা 0,5 বিন্দু আছে এটা বসিয়ে আমরা a এর মান বের করে দিব। a এর মান বের করে নিয়ে আবার এভাবে এর মান বসিয়ে এখান থেকে আমরা এই যে আকারটা এই আকারে আনতে হবে আমাদের। তারপরে x এর সহগ b আছে, এখানে x এর সহগ যেটা থাকবে সেটা বের করলে আমাদের b এর মানটা চলে আসবে। তাহলে b এর মান এখানে 2।
দেখো এটা কিন্তু কোনো ম্যাথ না, এটা জাস্ট একটা বেসিক এমসিকিউ। এটা তোমার বলছে যে অক্ষরেখাকে এক্স অক্ষ এবং দিকাক্ষকে ওয়াই অক্ষ ধরে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। অক্ষরেখা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। আমাদের বলছে এই যে এক্স অক্ষকে অক্ষরেখা ধরতে হবে। তার মানে কি, এই যে তোমার কনিকটা হয় এদিকে অথবা এদিকে থাকবে, এর ভিতর দিয়ে যাবে, তখনই এটা অক্ষরেখা হবে। এবং দিকাক্ষকে তোমার ওয়াই অক্ষ ধরতে হবে। আচ্ছা, দ্বিকাক্ষকে ওয়াই অক্ষ ধরতে হবে, তার মানে এটা যদি তোমার দ্বিকাক্ষ হয় তাহলে তোমার এই যে এইটা হবে ওয়াই অক্ষ আর এইটা হবে তোমার এক্স অক্ষ, সরি, এইটা ওয়াই অক্ষ এবং এটা হবে এক্স অক্ষ। তাহলে দেখো তো, এই যে কনিকটা, এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমরা দ্বিকাক্ষ, এই দ্বিকাক্ষটা ওয়াই অক্ষকে কিন্তু ধরতে বলেছে, এই যে ওয়াই অক্ষকে দ্বিকাক্ষ ধরেছে এবং এক্স অক্ষকে অক্ষরেখা ধরেছে। এখন আমাদের বলছে এই পরাবৃত্তের সমীকরণটা কি হবে। দেখো তো, এখানে কিন্তু 0 0, কারণ এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এখানে আমাদের 0 0। তাহলে এখান থেকে এতটুকু কিছু না কিছু তো আছে, তার মানে এটা আমরা এ ধরতে পারি, A0 ধরবো, যেহেতু এটা আমাদের এক্স অক্ষ, তাহলে এখানে আমাদের A0 আছে, A0 আছে। এখন A,0 যদি থাকে কোনো পরাবৃত্তের শীর্ষবিন্দু, তাহলে আমরা সমীকরণটা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না, এটা যেহেতু এক্স অ্যাক্সিসের দিকে আছে, তাহলে এক্স তোমার হচ্ছে একঘাত হবে, তাহলে দ্বিঘাত হবে এখানে ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a এক্স মাইনাস সামথিং, এই যে কতটুকু, এই যে এতটুকু এ পরিমাণ, তাহলে এই যে এইটা, তাহলে এটা হবে আমাদের আনসার। এটা কোথায় আছে আমাদের, এই যে খ নাম্বারটাতে, এক্স স্কোয়ার না, এই যে গ নাম্বারটাতে আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা, আলফা বলতে। তাইলে দেখো আরেকবার বলি, এটা ওয়াই অক্ষকে আমরা দিকাক্ষ ধরেছি, এক্স অক্ষকে অক্ষরেখা ধরেছি, তাহলে এখান থেকে এতটুকু কিছু না কিছু আছে, সেটার আমরা এ ধরেছি, আর কোটি হচ্ছে 0, A0। তাহলে এই যে A0কে যদি আমরা শীর্ষবিন্দু হিসেবে ধরি, তাহলে এভাবে লিখতে পারি না যে ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, মানে এটা তোমার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস এ, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা কিন্তু খুবই একটা বেসিক একটা এমসিকিউ ছিল। এরপর পরামিতিক সমীকরণ। দেখো, একটা কণিকের তোমার সমীকরণ দেওয়া আছে, পরামিতিক সমীকরণ, যে এক্স ইকুয়াল 3 প্লাস এটি স্কোয়ার, আরেকটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল 2at। এইটার তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই সমীকরণ থেকে আমরা আগে এক্স ওয়াই জাতীয় কোনো একটা সমীকরণে কনভার্ট করে নিই। দেখো, যখন এরকম থাকবে টি টাইপের কিছু বা পি টাইপের কিছু, হ্যাঁ, তখন আমরা এই যে যেটা সিঙ্গেল থাকবে, এখানে দেখো টি সিঙ্গেল আছে মানে পাওয়ার 1, আর এখানে টি স্কোয়ার আছে, তো আমরা এই টি এর মানটা বের করে নিব। তাহলে ওয়াই ইকুয়াল 2at, তাহলে টি এর মান কত হবে আমাদের, ওয়াই বাই 2a। আর একটা কি আছে, এক্স ইকুয়াল 3 প্লাস এ টি স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল এ টি স্কোয়ার, টি এর মানটা আমরা বসাই দিই এখানে, তাহলে কি হয় আমাদের, দেখো এখানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার, আর এখানে এ কেটে গেলে 4a থাকে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a এক্স মাইনাস 3। এখন আমাদের বলছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই যে এইগুলা নিয়ে আমরা কাজ করব। এরপরে কত আছে, 0 আছে, তার মানে ওয়াই এর স্থানাঙ্ক হবে 0, আর এরপরে -3 আছে, চিহ্ন পরিবর্তন করে দিতে হয় শীর্ষবিন্দুর ক্ষেত্রে, তাহলে এখানে 3, তাহলে এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই যে 3 0, এটা হবে আমাদের উত্তর। তাহলে এভাবে আমাদের যেটা সিঙ্গেল আছে, এই যে এখানে টি আছে আর এখানে টি স্কোয়ার, যেটা ঘাত 1 থাকবে সেটা আমরা মান বের করে নেব, টি ইকুয়াল সামথিং, ওইটা আবার এখানে বসাই দিয়ে একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ থেকে যেটা যাবে সেটা বের করতে হবে। দেখো, এই সমীকরণ দ্বারা তোমার কি সূচিত করছে, কোন কণিকটা সূচিত করছে, দেখো তো, এইটাই কি না এইটা একই রকম কিন্তু একদম, একটা টি আছে একঘাত আর একটা টি দ্বিঘাত,
আর তোমার এক্স ইকুয়াল ওইটা, ওয়াই ইকুয়াল টু আরেকটা থাকবে এরকম ক্ষেত্রে। তো এরকম যখন থাকবে তখন তোমরা মনে রাখবে এটা হবে আমাদের পরাবৃত্তের সমীকরণ। দেখো এইভাবে করে কিন্তু আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ পেয়েছি না, তাহলে মনে রাখবা এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। এরপর আমাদের উপকেন্দ্রিক ফোকাস দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব নির্ণয়। এটার একটা সূত্র আছে তোমার, যদি কনিকটা এরকম থাকে যে এক্স অক্ষের দিকে থাকে, ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব যেটা হবে সেটা তো এই যে এতটুকু হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব, তাই না? তো এটা আমরা এভাবে লিখবো যে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এক্স প্লাস এ। দেখো এটার যে সমীকরণ সেটা এরকম না, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a এক্স, এক্স এক ঘাত অতএব এক্স প্লাস এ। আবার যদি এরকম হয়, ধরো এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, তাহলে ওয়াই আছে এখানে এক ঘাত, তাহলে এটার উপকেন্দ্রিক দূরত্ব কি হবে? উপকেন্দ্রিক দূরত্ব হবে ওয়াই প্লাস এ, ঠিক আছে। ঠিক একইভাবে তোমার যদি এইটাও যদি তোমার এই দিকেও থাকতো কনিকটা, তবুও কিন্তু ওয়াই প্লাস এ হতো। এই কনিকটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে না থাকে, তোমার ঋণাত্মক দিকে থাকতো, তাও কিন্তু এক্স প্লাস এ হতো। শুধু দেখবে যে মানে ঘাতটা ওয়ান আছে কার, সেইটা প্লাস ওয়ান, এই এক্স প্লাস এ সেটা প্লাস এ। এখানেও দেখো ঘাত কিন্তু ওয়ান আছে ওয়াই, অতএব ওয়াই প্লাস এ, এভাবে আমরা নির্ণয় করব। তো এই টাইপের যদি এমসিকিউ দেখে, তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x, হ্যাঁ, এই পরাবৃত্তটা ফোকাস দূরত্ব, ফোকাল হবে না, ফোকাস দূরত্ব 6, বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো ঘাত এক আছে কার, এক্স এর, তার মানে কি এই পরাবৃত্তটা এই টাইপের, তাহলে আমাদের ফোকাস দূরত্ব কি হবে? এক্স প্লাস এ, এরকম হবে। এক্স প্লাস এ হবে আমাদের ফোকাস দূরত্ব। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ab, তাহলে এর মান কত হচ্ছে আমাদের 16। আর ফোকাস দূরত্ব আমরা কি পড়েছি এই ক্ষেত্রে, এক্স প্লাস এ ইকুয়াল ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে 6। তাহলে এটা তো আমাদের এ, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল 6, এক্স এর মান কত আসে আমাদের? 2 আসে। এখন এই 2 আমাদের ওই সমীকরণে বসায় তোমার বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই যে এই সমীকরণে আমরা এই যে এক্স এর মান 2 বসাই দেব, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল 16 ইন্টু 2 মানে 32, তাহলে ওয়াই এর মান আসে আমাদের প্লাস মাইনাস রুট 32। তাহলে এটা এভাবে লিখতে পারি যে 4 ইন্টু 8, বা এভাবেও লিখতে পারি আবার যে 16 ইন্টু 2। তাহলে দেখো তো প্লাস মাইনাস 4√2 লিখতে পারি না? তাহলে এক্স এর মান পেলাম আমরা 2, আর ওয়াই এর মান পেলাম প্লাস মাইনাস 4√2, এই দুইটাই কিন্তু আমাদের স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা এক ঘাত কোনটা আছে? এক্স আছে, তাহলে ফোকাস দূরত্ব হবে এক্স প্লাস এ। যদি ওয়াই থাকতো এক ঘাত, তাহলে ফোকাস দূরত্ব হতো ওয়াই প্লাস এ। তাহলে এখানে এক্স এর মান এভাবে বের করে নিয়েছি, এই এক্স এর মানটা আমরা পরাবৃত্তের সমীকরণে বসাই দিয়ে ওয়াই এর মান বের করেছি, এটা হবে আমাদের উত্তর। তাহলে এখানে আনসারটা কত আসছে আমাদের? এই যে গ নাম্বারটা আসছে প্লাস মাইনাস 4√2, আর এক্স এর মান হচ্ছে 2, গ নাম্বারটা। এটাই হচ্ছে আমাদের আজকের শেষ টপিক। আমরা এই পার্টে পরাবৃত্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এরপরের পার্টগুলোতে আমরা অধিবৃত্ত, উপবৃত্ত এগুলা নিয়ে আলোচনা করব। তো পরাবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের শেষ টপিক। এখানে বলছে উপকেন্দ্র হচ্ছে 2,0 এবং এক্স প্লাস 2 ইকুয়াল 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কোনটা? তাহলে দেখো আমাদের উপকেন্দ্র বলেছে যে 2,0 এবং নিয়ামক বলেছে যে এক্স প্লাস 2। এখন দেখো তো এক্স প্লাস 2 তার মানে কি, নিয়ামকটা কোন দিকে থাকতে পারে? পরাবৃত্তের সমীকরণটা যদি এরকম হয়, নিয়ামকটা এদিকে আসে, তার মানে তোমার নিয়ামকটা এক্স ইকুয়াল এখানে কত আছে? মাইনাস এ টাইপের কোনো কিছু, তাই না? তাহলে দেখো এক্স কিন্তু এখানে এক ঘাত হচ্ছে,
ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই হিসেবে আছে। আর তোমার যদি পরাবৃত্তটা যদি ওয়াই অক্ষে থাকতো, তাহলে তোমার এইটা যেটা থাকতো সেটা তোমার যে নিয়ামক রেখা থাকতো, সেই নিয়ামক রেখার সমীকরণ কিন্তু এখানে ওয়াই ইকুয়াল মাইনাস এ। যেহেতু আমাদের এক্স প্লাস টু দিয়েছে, তার মানে কি পরাবৃত্তটা অবশ্যই মানে এরকম আছে, মানে এক্স অক্ষের দিকে আছে, হয় এইদিকে অথবা এইদিকে। আমরা ধরে নিছি একদিকে আর কি ধরে নিলাম। তো আমাদের উপকেন্দ্র বলেছে 2,0, আরো স্পষ্ট হয়ে গেলাম তাইলে এইটাই, কারণ এইদিকে ধনাত্মক। ঠিক আছে, 2,0। তাহলে এই যে আমাদের পরাবৃত্তের সমীকরণটা কিরকম হবে, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax। এখানে a এর মান কোনটা, 20 যেহেতু, তাহলে আমরা বলতেই পারি ওয়াই স্কয়ার ইকুয়াল তোমার এই যে 2 এটাই তো তোমার a0, তাই না? তাহলে এর মান হচ্ছে আমাদের 2, তাহলে এই 2টা এখানে আমরা বসাই দিই। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল 8x লেখা যায় কিনা, 8x কিন্তু লেখা যায়। এটা সমাধান করার আরো একটা নিয়ম আছে, কিন্তু এইভাবে করলে আরো শর্টকাট হয় আর কি। সেটা হচ্ছে এরকম, আর একটা যেটা নিয়ম সেটা হচ্ছে তোমার এখানে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়াই আছে, আর একটা তোমার এক্স ওয়াই যে কোনো বিন্দু ধরে নাও এখানে। আর এই তোমার যে নিয়ামক রেখা সেটার সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস 2 ইকুয়াল 0। এখন এসপি ইকুয়াল ইপিএম আমরা যে সূত্রটা জানি এটা দিয়ে করে ফেলতে পারি, যে এসপি এসপি এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে এস, এসপি ইকুয়াল টু ইপিএম, এই যে এটা তোমার এম। তাহলে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম। এসপি বলতে কি বোঝায়, এই যে এই দুইটার দূরত্ব, তাহলে কত হচ্ছে আমাদের এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল পিএম। এখান থেকে এই যে লম্ব দূরত্ব সেটা, তাহলে এখানে কত হবে লম্ব দূরত্বটা, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এই যে 1 স্কোয়ার এটা। তাহলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল তোমার দেখো তো এটা আবার হোল স্কোয়ার আকার হয়ে যায়, এই যে রুটটা ওইদিকে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল, দেখো আমি এই পার্টটা পুরো ওই দিকে নিয়ে চলে যাব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা ছোটবেলায় এই সূত্রটা পড়েছো 6-7 থাকতে, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab হয়, 4ab, এ বলতে এক্স, বি বলতে 2, তাহলে এখানে কত আসে 8x। এই যে ওয়াই স্কোয়ার সমান 8x। এই যে এটা হচ্ছে তোমার বিস্তারিত ভাবে, কিন্তু তোমার যদি বেসিক দিয়ে করতে চাও এই যে আগের নিয়মে যেটা বললাম ওইভাবে করলে হয়ে যাবে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর মান এখানে কত a ইকুয়াল 2, তাহলে 8x হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, পরবর্তী নেক্সট টপিক হবে আমাদের এইগুলো আর কি নির্ণয়, তখন আমরা চলে যাব অধিবৃত্তে উপবৃত্তে, এগুলো নিয়ে করবো। আজকে এ পর্যন্তই।